হাম ও উপসর্গে আরও 11 শিশুর মৃত্যু। ঈদের ছুটিতে জরুরি বিভাগ হাম ওয়ার্ড চালু রাখার নির্দেশনা স্বাস্থ্য অধিদপ্তরের। জনসেবা করুণা নয়, দায়িত্ব। আধুনিক রাষ্ট্র গড়তে স্বচ্ছ ও জনবান্ধব ভূমি ব্যবস্থার বিকল্প নেই বললেন প্রধানমন্ত্রী। বাউফলে সেতুর সম্ভাব্যতা পরিদর্শনে গিয়ে বিএনপি কর্মীদের বিক্ষোভের মুখে খোদ সড়কমন্ত্রী অবরুদ্ধ থাকেন ৩০ মিনিট। পাটের সুদিন ফেরাতে পাটকল বেসরকারি খাতে দেওয়ার পরিকল্পনা। এ খাতে রপ্তানি আয় ৭ গুণ পর্যন্ত বাড়াতে চায় সরকার। ভারতের নাগরিকত্ব পেতে বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তানিদের জন্য নতুন নিয়ম, জমা দিতে হবে নিজ দেশের পাসপোর্ট। দেশে ২৪ ঘন্টায় হাম ও উপসর্গে আরও 11 শিশুর মৃত্যু হয়েছে। মার্চ থেকে এখন পর্যন্ত মোট প্রাণ গেছে ৪৭৫ শিশুর। এদিকে ঈদের ছুটিতে দেশের হাসপাতালগুলোতে চিকিৎসা সেবা নির্বিঘ্ন রাখতে জরুরি বিভাগ ও হাম ওয়ার্ড চালু সহ 18 দফা নির্দেশনা জারি করেছে স্বাস্থ্য অধিদপ্তর। এছাড়া কোরবানি ঈদের পর হামের টিকার দ্বিতীয় ডোজ দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। গেল মার্চ থেকে শুরু হামের প্রকোপ। অতি ছোঁয়াচে এই রোগটিতে আক্রান্ত হয়ে প্রতিদিনই দীর্ঘ হচ্ছে শিশু মৃত্যুর মিছিল। ২৪ ঘন্টায় আরও 11 শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে প্রাণ গেছে ৪৭৫ শিশুর। নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ১৩৩৩৭ জন। এ পর্যন্ত হাম ও সন্দেহজনক মোট আক্রান্ত ৬৪,৫১৫ জন। হামের প্রকোপের এই পরিস্থিতিতে ঈদের ছুটিতে চিকিৎসা সেবা সচল রাখতে 18 দফা নির্দেশনা জারি করেছে স্বাস্থ্য অধিদপ্তর। জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিতে শিশু ওয়ার্ড ও হাম আইসোলেশন ওয়ার্ডে পর্যাপ্ত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী নিশ্চিত করতে বলা হয়েছে। জরুরি বিভাগে অতিরিক্ত চিকিৎসক পদায়ন করে সার্বক্ষণিক উপস্থিতি নিশ্চিতের নির্দেশনাও দেয়া হয়। এছাড়া কোরবানি ঈদের পর হামের টিকার দ্বিতীয় ডোজ দেয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। বেড পাতা আছে, প্রয়োজনে আরও দিব। এই যে আজকে সকালে আমরা ডিস্ট্রিক্ট লেভেলে 10টা হাসপাতালে আমরা 10টা নিউনেটাল ভেন্টিলেটর, যেটা আমেরিকা থেকে আসছে, সেটার সাথে 5টা করে আমরা অক্সিজেন কনসেন্ট্রেটর দিয়েছি। হামে শিশু মৃত্যুর কারণ অনুসন্ধানে কেন তদন্ত কমিশন গঠন করা হবে না এবং মারা যাওয়া শিশুর পরিবারকে কেন পর্যাপ্ত ক্ষতিপূরণ দেয়া হবে না তা জানতে চেয়েছে আদালত। এই সরকার দৃষ্টান্তমূলক দৃশ্যত কোনো আইনগত ব্যবস্থা অদ্যাবধি পর্যন্ত নেয়নি এবং জামাত থেকে আরম্ভ করে এনসিপি একটা মিছিলও করেনি। হোয়ারেস তারা বিয়ের উৎসবে ব্যস্ত, হোয়ারেস তারা আদারওয়াইজ ব্যস্ত, হোয়ারেস যারা কেরা মারা গেল তাকে কে কমেন্ট করলো কি না করলো এটাই ব্যস্ত। কারণ এই লোকগুলো মারা গিয়েছে গ্রামের সাধারণ মানুষের সন্তান। হামের প্রাদুর্ভাব কমাতে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সঙ্গে সরকারের কাজ করার কথা জানান অ্যাটর্নি জেনারেল। ভবিষ্যতের ক্ষেত্রে ধরনের কোনো পরিস্থিতি তৈরি না হয়, অন্তত কোনো টিকা সংকটের কারণে সে ব্যাপারে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছেন। হুমায়রা ফারুকী, ডিবিসি নিউজ, ঢাকা। জনগণকে সেবা দেয়া করুণা নয়, বরং দায়িত্ব বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আদর্শ রাষ্ট্র গড়ে তুলতে স্বচ্ছ, জবাবদিহিমূলক, জনবান্ধব ভূমি ব্যবস্থার বিকল্প নেই বলে জানান তিনি। বলেন, ভূমি সেবায় দুর্নীতি, হয়রানি বন্ধ করতে চায় সরকার। বছরের পর বছর ভূমির মালিকানা আটকে থাকে আইনের জালে। সেই স্বাধীনতার আগে থেকে বাংলাদেশে সবচেয়ে বেশি মামলা মোকদ্দমা চলে ভূমি বিরোধ নিয়ে। মামলার জট সাধারণ মানুষকে ভোগায় বছরের পর বছর। কখনো আবার ভূমি বিরোধ নিয়ে দুই পক্ষের আইনি লড়াই, ফাঁকে সালিশ গড়ায়, সংঘাত আর রক্তপাতে। এসব প্রাণহানি আর ভূমি বিরোধ জটিলতা দূর করে জমির মালিকানা প্রকৃতজনকে বুঝিয়ে দিতেই সরকারের ভূমি সেবার এই উদ্যোগ। এই মেলার শুভ উদ্বোধন ঘোষণা করে বুধবার মেলার উদ্বোধন করে ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। এবারের এ মেলার আয়োজনের মূল উদ্দেশ্য ভূমি সেবা সহজীকরণ, দুর্নীতি রোধ করে ডিজিটাল প্ল্যাটফর্ম ও নাগরিক সেবা সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করা এবং প্রান্তিক পর্যায়ে সেবা পৌঁছে দেয়া। প্রধানমন্ত্রী বলেন, ভূমি সেবায় দুর্নীতি, হয়রানি ও মানুষের দুর্ভোগ লাঘবের জন্যই সরকারের এমন উদ্যোগ। প্রধানমন্ত্রীর স্পষ্ট বার্তা, ভূমি নিয়ে অনিয়ম, দুর্নীতি আর মানুষের দুর্ভোগ দূর করতে হবে যে কোনো মূল্যে। সেবা প্রদান জনগণের প্রতি করুণা নয়, বরং জনগণের সেবা নিশ্চিত করা আমাদের দায়িত্ব বলেই আমি মনে করি। আমাদের লক্ষ্য এমন একটি ভূমি ব্যবস্থাপনা গড়ে তোলা যেখানে ভূমি সেবা গ্রহণের জন্য মানুষকে আর অযথা
অফিসে ঘুরতে হবে না, অথবা দুর্নীতি কিংবা হয়রানির শিকারও হতে হবে না। প্রধানমন্ত্রী বলেন, সরকারের লক্ষ্য একটি দুর্নীতিমুক্ত, হয়রানিমুক্ত, প্রযুক্তি নির্ভর ও নাগরিক বান্ধব ভূমি ব্যবস্থাপনা প্রতিষ্ঠা করা, যা দেশের টেকসই উন্নয়নকে আরও ত্বরান্বিত করবে। একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক, আধুনিক, জনবান্ধব ভূমি ব্যবস্থার বিকল্প নেই মন্তব্য করেন প্রধানমন্ত্রী। স্বচ্ছ, জবাবদিহিমূলক এবং জনবান্ধব ভূমি ব্যবস্থার বিকল্প নেই, যা দেশের টেকসই উন্নয়নকে আরও ত্বরান্বিত করবে। প্রধানমন্ত্রী আরও বলেন, আদালতে জমি সংক্রান্ত মামলার সংখ্যা বেশি। এসবের সমাধানে গ্রাম আদালতে আলোচনা বা বিকল্প বিরোধ নিষ্পত্তিতে জোর দেন তিনি। প্রচলিত আদালতের বাইরেও জমিজমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির জন্য গ্রাম আদালত কিংবা অল্টারনেটিভ ডিসপিউট রেজুলেশন ADR অর্থাৎ বিকল্প বিরোধ নিষ্পত্তির মতন আইনানুগ ব্যবস্থার মাধ্যম অবলম্বনের দিকেও জোর দেওয়া জরুরি বলে আমরা মনে করি। সারা দেশের সকল জেলা উপজেলায় মঙ্গলবার থেকে শুরু হওয়া ভূমি মেলার মাধ্যমে সাধারণ মানুষ মেলায় নামজারি, অনলাইন ভূমি উন্নয়ন কর, রেকর্ড সংশোধন, খতিয়ান গ্রহণ এবং ভূমি সংক্রান্ত যে কোনো অভিযোগ নিষ্পত্তির সুবিধা থাকছে। শাহ ইমন, DBC নিউজ, ঢাকা। গণমাধ্যম ব্যবস্থার মধ্যে অরাজকতা বিরাজ করছে। সব অংশীদারের সাথে আলোচনা করে জুন বা অগস্টের মধ্যেই গণমাধ্যম কমিশনের খসড়া তৈরির উদ্যোগ নিয়েছে সরকার, একথা জানিয়েছেন তথ্যমন্ত্রী। এছাড়া 16 ডিসেম্বর শাহজালাল বিমানবন্দরের 3য় টার্মিনাল উদ্বোধন করা হবে বলেও জানান তিনি। আর প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বলেন, দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠায় সরকার অঙ্গীকারাবদ্ধ। মঙ্গলবার সচিবালয়ে সরকারের সমসাময়িক বিষয় তুলে ধরতে ব্রিফ করেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদ উর রহমান ও প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমেদ। আমরা এটাকে একটা সরকার স্বাধীন গণমাধ্যম কমিশন গঠন করে পুরো গণমাধ্যমের জন্য একটি নীতিমালা তৈরির উদ্যোগ নিয়েছে বলে জানান তথ্যমন্ত্রী, যেটা আমাদের সকলের স্বার্থকে সংরক্ষণ করবে। রাষ্ট্র সেখানে কেবলমাত্র একটা সেবা দানকারী এবং সেবা গ্রহণকারী প্রতিষ্ঠান হিসাবে অংশীদার হবে অন্যান্যদের মতো, এবং রাষ্ট্রসহ সকল অংশীদারদের সেবাটা নিশ্চিত করার জন্য এবং একটা ইউনিফর্ম রেগুলেশনের মধ্যে রাখার জন্য আমরা একটা মিডিয়া কমিশন গঠন করতে প্রতিশ্রুতি ঘোষণা করেছি। 16 ডিসেম্বর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3rd টার্মিনাল উদ্বোধনের লক্ষ্যে কাজ চলছে বলেও জানান তিনি। বিমান মন্ত্রণালয় এবং পর্যটন মন্ত্রণালয়ের পক্ষ থেকে হাইলাইটসটা হচ্ছে বহুপাক্ষিক আলোচনা ও কর্মকৌশল ঠিক করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3য় টার্মিনাল দ্রুত চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। 16 ডিসেম্বরকে সম্ভাব্য তারিখ হিসেবে বিবেচনায় রেখেই সকল প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। এক প্রশ্নের জবাবে ডাক্তার জাহিদ উর রহমান বলেন, র্যাব বিলুপ্তি হবে না, তবে নাম পরিবর্তন ও একটি ভালো আইন তৈরির কাজ চলছে। এখনো এক অর্থে র্যাব আগের মতো করে থাকছে না। এতদিন পর্যন্ত র্যাব আর্ম পুলিশ ব্যাটালিয়নের একটা অপশনের অধীনে কাজ করছিল। একটা পূর্ণাঙ্গ আইন হচ্ছে, এক অর্থে সেইভাবে র্যাব থাকছে এবং নামও সম্ভবত পাল্টে যাচ্ছে। দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠায় সরকার অঙ্গীকারাবদ্ধ বলেও জানানো হয় ব্রিফিংয়ে। অপরাধ যেটা সেটাই যেন বিচার হয়, আমাদের রাষ্ট্র এবং সরকার সেটা নিশ্চিত করতে চায়। শাহ ইমন, DBC নিউজ, ঢাকা। পটুয়াখালীর বাউফলে লোহালিয়া নদীর ওপর সম্ভাব্য সেতু নির্মাণ স্থল পরিদর্শনে গিয়ে নিজ দলের কর্মী সমর্থকদের অবরোধের মুখে পড়েন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। সড়কের মধ্যে প্রায় আধা ঘন্টা তিনি অবরুদ্ধ ছিলেন। এ সময় বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের মধ্যে হট্টগোল ও হাতাহাতির ঘটনা ঘটে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে মন্ত্রী সভাস্থলে না গিয়ে ওই এলাকা ত্যাগ করেন। পটুয়াখালীর বাউফলে সেতুর সম্ভাব্যতা পরিদর্শনে এসে খোদ নিজ দলের কর্মী সমর্থকদের বিক্ষোভের মুখে মন্ত্রী শেখ রবিউল আলম। তার সাথে অবরুদ্ধ হয়ে পড়েন স্থানীয় এমপি আলতাফ হোসেন চৌধুরী, ডক্টর শফিকুল ইসলাম সহ সফরসঙ্গীরা। মন্ত্রীর আগমন ঘিরে লোহালিয়া নদীর বগা প্রান্তে সমাবেশের আয়োজন করেন পটুয়াখালী 2 আসনের জামায়াত এমপি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। আর দুমকি প্রান্তে আরেকটি মঞ্চ বানায় সড়ক ও জনপথ বিভাগ।
মঙ্গলবার দুপুরে বগা ফেরিঘাটের সভামঞ্চের দিকে যাচ্ছিলেন মন্ত্রী। এ সময় বিএনপির কর্মী সমর্থকেরা মঞ্চের ব্যানারে প্রধানমন্ত্রীর ছবি না থাকার প্রতিবাদে মন্ত্রীকে ঘিরে মিছিল করতে থাকেন। এক পর্যায়ে বিএনপি ও জামায়াতের সমর্থকদের পাল্টাপাল্টি মিছিল ও হট্টগোলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। প্রায় আধা ঘন্টা অবরুদ্ধ থাকার পর মন্ত্রী সভামঞ্চে না গিয়ে দুমকি প্রান্তে গিয়ে সংক্ষিপ্ত সভায় অংশ নেন। সেতুমন্ত্রী বলেন, চলতি বছরের শেষ দিকে অথবা আগামী বছরের শুরুতেই বগা সেতুর নির্মাণ কাজ শুরু করা সম্ভব হবে। আবিরা যখন টিভিতে একটা সাক্ষাৎকারে বলছে বগা সেতু আমি চাই এই এলাকার মানুষের জন্য, প্রাইম মিনিস্টার এই ভিডিওটি দেখেছেন, আমাকে সেন্ড করেছেন, দ্রুত করণীয় নির্ধারণ করতে বলেছেন। এই সেতুটি বাস্তবায়ন করবার ক্ষেত্রে বিস্তৃত নকশা চূড়ান্ত পর্যায়ে চায়না করে ফেলেছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে শিশু আদিবার হাতে উপহার সামগ্রীও তুলে দেন সড়কমন্ত্রী। ডিবিসি নিউজ ডেস্ক। রাজনৈতিক সদিচ্ছার মাধ্যমে নদী দখল, দূষণ সহ জলবায়ু বিষয়ক যে কোনো সমস্যার সমাধান সম্ভব বলে মনে করেন রাজনীতিকরা। সরকারের খাল খনন কর্মসূচি গ্রামীণ অর্থনীতিকে অনেক বেশি সচল করবে বলে জানান পানি সম্পদ মন্ত্রী শহীদুদ্দিন চৌধুরী অ্যানি। আর নগরের সমস্যার সমাধানে নগর সরকার গঠনের উপর জোর দেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নওয়াব আলী সিনেট ভবনে সিটিজেন ডায়ালগ অন ম্যানিফেস্টো টু অ্যাকশন, চ্যালেঞ্জেস অ্যান্ড ওয়ে ফরওয়ার্ড শীর্ষক সেমিনারে অংশ নেন কয়েকটি মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী, বিরোধী দলের সংসদ সদস্য সহ বিশেষজ্ঞরা। আলোচনার মূল বিষয় নদী খালের দূষণ, দখল ও পরিবেশ সুরক্ষার নানা দিক। ভূমিদস্যুদের বিরুদ্ধে ঐক্যমত থাকবো, জলদস্যুদের বিরুদ্ধে ঐক্যমত থাকবো, যারা গাছ কাটে তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকবো। এই যে কয়েকটা পয়েন্টে যদি আমরা ঐক্যবদ্ধ হতে পারি, তাহলে বাংলাদেশ শুধু 5 বছর লাগবে না, 2 বছরে পরিবর্তন হয়ে যাবে ইনশাল্লাহ। সেমিনারে পানি সম্পদ মন্ত্রী শহীদুদ্দিন চৌধুরী অ্যানি বলেন, খাল খনন সহ সরকারের বিভিন্ন পদক্ষেপ নতুন বিপ্লব ঘটাবে। খাল খনন কর্মসূচি ছিল একটা আন্দোলন, খাল খনন কর্মসূচি ছিল একটা বিপ্লব, এবং এটার সঙ্গে আমার আপনার বাস্তব জীবন জড়িত, সামাজিক জীবন জড়িত, এনভায়রনমেন্ট জড়িত, জলবায়ু জড়িত। যে খাল খনন কর্মসূচি, এটা নতুন বিপ্লব, নতুন জাগরণের উদ্যোগ আমরা গ্রহণ করব। আলোচনায় উপস্থিত তরুণদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, দখল দূষণ রোধে কোনো ধরনের ছাড় নয়। বিরোধী দল যদি সহযোগিতা করেন, আমি টার্গেট পয়েন্ট ফিল আপ করে আরো বেশি খাল খনন করতে সক্ষম হব। সেমিনারের আরেক সেশনে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, নগরবাসীর ভোগান্তি কমাতে ভবিষ্যতে বিভিন্ন শহরে সিটি গভর্নমেন্ট গঠনের উদ্যোগ নেওয়া হবে। পৃথিবীর বিভিন্ন দেশে যেটি রয়েছে সিটি গভর্নমেন্টের মেয়রের আন্ডারে ওই সিটির পুলিশ তার অধীনে, ওই সিটির বিদ্যুৎ বিভাগ তার অধীনে, পানি সরবরাহ লাইন তার অধীনে, বাতি, রাস্তার লাইট সবকিছু সিটি গভর্নমেন্টের অধীনে থাকে। আমার মনে হয় যে এখন আমাদের কাছে সময় এসেছে এই বিষয়টি নিয়ে নতুন করে চিন্তা করবা। সমন্বিত ও টেকসই উদ্যোগ নিতে পারলেই পরিবেশগত সমস্যার সমাধান সম্ভব বলে মত দেন বক্তারা। বাংলাদেশের স্বার্থ রক্ষা করে পথ চলবে, এই রকম বাংলাদেশ আমরা চাই। আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। সোনালী আঁশের হারানো গৌরব ফিরিয়ে আনতে চায় বিএনপি সরকারও। মন্ত্রীরা স্বপ্ন দেখালেন পাট ও পাটজাত পণ্য রপ্তানি করে আয় 1 বিলিয়ন থেকে উন্নীত করবেন $7 বিলিয়ন। আর এজন্য সরকারি পাটকল বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার পুরনো পরিকল্পনার কথাই বলছেন তারা। সকালে রাজধানীর ফার্মগেটে পাট পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে পাটের সুদিন ফেরানোর আশ্বাস দেন তারা। সোনালী আঁশের সুদিন এখন সুদূর অতীত। গেল 5 দশকেরও বেশি সময়ে বিশ্বব্যাপী বদলে গেছে ভোক্তাদের চাহিদা। পাটের জায়গায় স্থান করে নিয়েছে কৃত্রিম তন্তু, কিন্তু তারপরও পরিবেশ বান্ধব হওয়ায় পাটের চাহিদা যে একেবারেই কমে গেছে তা নয়। ফার্মগেটের জুট ডাইভার্সিফিকেশন প্রমোশন সেন্টারে বহুমুখী পাট পণ্য মেলার উদ্বোধন অনুষ্ঠানে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী জানান, পাটের সুদিন ফেরাতে চায় সরকার। এবং আমরা আগামী 5 বছরে আমাদের এই সরকারের মেয়াদের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন প্রত্যেককে বিনামূল্যে স্কুল ব্যাগ দিবেন, এবং এই ক্ষেত্রে আমরা মনে করি পাট পণ্য ব্যবহারের ক্ষেত্রে একটা যুগান্তকারী একটা পদক্ষেপ হবে। অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী বলেন, $1 বিলিয়ন রপ্তানি আয়ের এ খাত থেকে আরও 5 থেকে 7 গুণ বাড়ানো সম্ভব। আগামী দিনে পাট খাতকে এখন যা করি আমরা, তার তুলনায় এটার মধ্যে মূল্য সংযোজন
এবং রপ্তানি আয় বৃদ্ধির অনেক সম্ভাবনা আছে। এই 1 বিলিয়নের পাট শিল্পকে 5-7 বিলিয়নের একটা খাতে পরিণত করা মোটো কোনো আকাশকুসুম পরিকল্পনা না, এটি সম্ভব, ইজ ডুয়েবল। পরিবেশ বান্ধব পণ্য হিসেবে উন্নত বিশ্বে বহুমুখী পাটের যে চাহিদা তা পূরণে সরকারের কৌশল কি হবে তার কোনো পরিষ্কার ধারণা দেননি কেউ। একসময় রপ্তানি আয়ের 90% যে খাত ছিল। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা। এদিকে শর্তমুক্ত কাঁচা পাট রপ্তানির দাবিতে খুলনায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শ্রমিকরা। সকালে খুলনার দৌলতপুরে বাণিজ্য মন্ত্রণালয়ের শর্তযুক্ত কাঁচা পাট রপ্তানির সিদ্ধান্তের প্রতিবাদ জানান তারা। এ সময় দৌলতপুর রেলগেটে মোড় থেকে বিক্ষোভ মিছিল নিয়ে বাংলাদেশ জুট অ্যাসোসিয়েশন ভবনের সামনে সড়ক অবরোধ করেন রপ্তানি প্রক্রিয়ার সাথে জড়িত শ্রমিকরা। কাঁচা পাট রপ্তানিতে শর্ত তুলে না নিলে বকেয়া বেতন পরিশোধ না করলে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেন তারা। ঈদুল আজহার বাকি আর মাত্র 8 দিন, আর এরই মধ্যে রাজধানীর হাটে আসছে পশু। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উত্তরা দিয়াবাড়ি হাট থেকে হাটের সবশেষ পরিস্থিতি জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত আছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, কোরবানি উপলক্ষে হাটে কেমন দেখছেন পশু বিক্রি আপনি? ক্রেতা বিক্রেতারা কি বলছেন জানাবেন। পশু বিক্রি কিন্তু এখনো শুরু হয়নি, 24 তারিখ থেকে শুরু হওয়ার কথা। তার মধ্যে আমরা যদি বলি যে পশুর যে আসা বা ওঠা কোরবানি পশুর হাটে, সেটা কিন্তু আমরা বিকেল থেকে দেখছি বিভিন্ন দেশে বিভিন্ন প্রান্ত থেকে ট্রাকে ভরে কোরবানি পশু আসছে। আপনি দেখতে পাচ্ছেন দিয়াবাড়ি অনেক বড় একটি হাট, সেই হাটে মোটামুটি বলা যায় যে 50% ভরে গেছে কোরবানি পশু হাট দিয়ে, এবং কি ক্রেতাদের চাহিদা বলা যায় মাঝারি গরুর এবং কি ছোট গরুর দিকেই ঝুঁকছে। সেই বিষয়টা কিন্তু বিক্রেতারা বলছেন, এবং কি বড় গরু যারা ব্যাপারে রয়েছেন তারা মূলত বলছেন যে আসলে এখন পর্যন্ত ক্রেতারা যাচাই বাছাই করছেন, দেখছেন, ঘুরছেন, ফিরছেন, কিন্তু আসলে কেনার মতো যে সময়টা আসবে সেটা হচ্ছে ঈদের 2 থেকে 3 দিন আগে। কারণ যেহেতু আপনি জানেন যে রাজধানীতে এখন সেই কোরবানি পশু রাখার জায়গাটা খুবই সংকট বলে আসলে ঈদের 2 দিন আগে বা 3 দিন আগে নগরবাসীরা কিনে থাকেন। তো সেই প্রেক্ষিতে কিন্তু দাম হাঁকাচ্ছেন, দাম ছাড়ছেন না বিক্রেতারা, সেই বিষয়টাও কিন্তু ক্রেতারা বলছেন। এখানে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ধরনের গরু রয়েছে, কোরবানি পশু রয়েছে। পাশাপাশি একটু বসে বলে রাখি যে এখন পর্যন্ত যে সমস্ত বড় গরু তার থেকে এই উত্তরা দিয়াবাড়ির যে সব থেকে বড় গরুর দামটি ধরা হয়েছে প্রায় 7.5 লাখ, সেটা দাম হয়েছে 4 লাখের মতো, সেটা এখনো বিক্রি হয়নি। এখানে অনেক ক্রেতারা আছেন। আপনারা এসেছেন এত আগেভাগে কেন এসেছেন? আসছি আসলে প্রথম অবস্থায় আসলে পরে একটু ভিড়টা কম থাকে, গরু কেমন আসছে। আলহামদুলিল্লাহ দেখতেছি যে দিয়াবাড়ির এই বাজারে অনেক বড় বড় গরু আসছে এবং খুব সুন্দর পরিবেশ। মাইক দিয়ে কতক্ষণ পর পর এলান দিচ্ছে, ঘোষণা। দাম কেমন চড়া মনে? দাম এখন পর্যন্ত আমরা জিজ্ঞাসাবাদও করি না, এখন শুধু দেখতেছি আর কি। হ্যাঁ, যে বিষয়টা আসলে কিছুক্ষণ আগে আপনাকে বলছিলাম যে যাচাই বাছাই করছেন, দেখছেন, যেহেতু আরও 8 দিন বাকি রয়েছে ঈদের, তো সেক্ষেত্রে বলাই যায় যে আসলে কে জিতবেন বা কে হারবেন সেটা আসলে বিষয়টা হচ্ছে যে বিক্রি কেমন হচ্ছে, সবশেষ পরিস্থিতিটা, সেই বিষয়টা আসলে অপেক্ষা করতে হবে। এই ছিল এখান থেকে তনি সবশেষ। তনি। আরিফ, ধন্যবাদ আপনাকে। অন্তর্বর্তী সরকারের আমলে করা জাতীয় মানবাধিকার কমিশন আইন বাতিলের পর বিএনপি সরকার এখন যে আইন করতে যাচ্ছে তাতে কমিশনের স্বাধীনতা খর্ব হওয়ার শঙ্কা দেখছে টিআইবি। মঙ্গলবার এক বিবৃতিতে সংস্থাটি অভিযোগ করে, নতুন আইনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তদন্তে কমিশনকে সরকার ও সংশ্লিষ্ট বাহিনীর ওপর নির্ভরশীল করা হচ্ছে। এছাড়া টিআইবি নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, অতীতে গুম, খুনসহ মানবাধিকার লঙ্ঘনের যেসব অভিযোগ উঠেছে তার অধিকাংশ ক্ষেত্রেই আইনশৃঙ্খলা বাহিনীর একাংশের সম্পৃক্ততার অভিযোগ ছিল। ফলে বর্তমান খসড়ায় ওই বিধান বহাল থাকলে তা অভিযুক্ত ব্যক্তিদের সুরক্ষা দেওয়ার ঝুঁকি তৈরি হবে। দেশে 1,23,34,000 কোরবানির পশু মজুত আছে। কোরবানিতে চাহিদা 1,02,00,000-এর মতো, যা চাহিদার চেয়ে অনেক বেশি। ফলে গবাদি পশু আমদানির প্রয়োজন নেই। এসব তথ্য জানিয়েছেন মৎস্য প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাহুদ্দিন টুকু। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে সিটিজেন ডায়ালগ অন ম্যানিফেস্টো টু অ্যাকশন, চ্যালেঞ্জ অ্যান্ড ওয়ে ফরওয়ার্ড শিরোনামে এক সেমিনারে তিনি এসব তথ্য জানান। বলেন, চোরাই পথে কোরবানির পশু আসা বন্ধে সর্বোচ্চ পদক্ষেপ নেওয়া হয়েছে। 1,23,34,000 প্রায় আমাদের গবাদি পশু মজুত রয়েছে।
আমাদের চাহিদা কিন্তু আছে 1,02,00,000। আমরা কিন্তু নির্দেশনা দিয়েছি যে বর্ডার এলাকায় কোনোভাবে যাতে এবার গবাদি পশু ওই পার থেকে না আসতে পারে, সেই ব্যাপারে সর্বোচ্চ পদক্ষেপ আমরা নিয়েছি। আন্দোলনে অচলাবস্থা চলছে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ডুয়েট ও পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। ডুয়েটে নবনিযুক্ত উপাচার্যকে অবাঞ্ছিত ঘোষণা করে তৃতীয় দিনের মতো চলছে শিক্ষার্থীদের আন্দোলন। আজ থেকে অনির্দিষ্টকাল শাটডাউনের ঘোষণা দিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা। এ সময় উপাচার্যের নিয়োগ বাতিল সহ 3 দফা দাবি তুলে ধরা হয়। আন্দোলন দমাতে মামলা সহ বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ তাদের। এদিকে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অপসারণ এবং আন্দোলনরত শিক্ষক কর্মকর্তাদের ওপর হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার দাবিতে নবম দিনের মতো কর্মবিরতি চলছে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা। সিলেট সীমান্তে বিএসএফের গুলির ঘটনায় পাল্টা গুলি চালিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবির পক্ষ থেকে জানানো হয়, সোমবার বিকেলে গোয়াইনঘাট উপজেলার সোনারহাট সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে। বিএসএফ গুলি ছুড়লে তাৎক্ষণিকভাবে কড়া প্রতিক্রিয়া জানায় বিজিবি। পাল্টা গুলির ঘটনায় পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসে। এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বর্তমানে সীমান্ত পরিস্থিতি শান্ত রয়েছে জানিয়েছে বিজিবি। এছাড়া যে কোনো উস্কানিমূলক ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সীমান্তরক্ষী বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে জানানো হয় বিজিবির পক্ষ থেকে। ভারতের নাগরিকত্ব সংশোধনী আইনে বাংলাদেশি, পাকিস্তানি ও আফগান সংখ্যালঘু আবেদনকারীদের জন্য আরও কঠোর নিয়ম জারি করল দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এখন থেকে নাগরিকত্বের আবেদনের ক্ষেত্রে নিজ দেশের পাসপোর্ট সংক্রান্ত বিস্তারিত তথ্য জমা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। নাগরিকত্ব অনুমোদনের পর আগের ওই পাসপোর্টও ভারতীয় কর্তৃপক্ষের কাছে জমা দিতে হবে। সোমবার এক সরকারি গ্যাজেটে 2009 সালের নাগরিকত্ব বিধি সংশোধন করেছে ভারত। নতুন নিয়মে বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে আসা ধর্মীয় সংখ্যালঘু যারা নাগরিকত্বের আবেদন করবেন তাদের নিজ দেশের পাসপোর্টের সব তথ্য দিতে হবে। নতুন বিধিতে আরও বলা হয়, আবেদনকারীর বৈধ বা মেয়াদ উত্তীর্ণ পাসপোর্ট থাকলে তার নম্বর, ইস্যু তারিখ ও স্থান জানাতে হবে। তথ্য গোপন করলে আবেদনকারীর নাগরিকত্ব কেড়ে নেওয়ার ক্ষমতাও রাখা হয়েছে এ সংশোধিত বিধিতে। শুধু ঘোষণাই নয়, নাগরিকত্ব পাওয়ার 15 দিনের মধ্যে ওই পাসপোর্ট ভারতীয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জমা দিতে হবে। ভারতে দ্বৈত নাগরিকত্ব রাখার নিয়ম না থাকাতেই মূলত এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দাবি নয়াদিল্লির। পশ্চিমবঙ্গে প্রথমবার বিজেপি ক্ষমতায় আসার কিছুদিনের মধ্যেই এমন ঘোষণা দিল ভারত। ইর্তেজা চৌধুরী, ডিবিসি নিউজ ডেস্ক। যুক্তরাজ্যের রাজনীতিতে চলছে ধারাবাহিক অস্থিরতা। 10 ডাউনিং স্ট্রিট পরিণত হচ্ছে এক ঘূর্ণায়মান দরজায়। বরিস জনসন থেকে শুরু করে লিজ ট্রাস, ঋষি সুনাক হয়ে হালের কিয়ার স্টারমার কেউই যেন থিতু হতে পারছেন না প্রধানমন্ত্রীর মসনদে। দলীয় কোন্দল, অর্থনৈতিক সংকট আর জনসমর্থনের অভাবে বারবার বাধ্য হচ্ছে বদলে যাচ্ছে প্রধানমন্ত্রীর মুখ। সংসদীয় গণতন্ত্রের জন্য বিশ্ব দরবারে উদাহরণ হিসেবে কাজ করত যুক্তরাজ্য। যুক্তরাজ্যের রাজনীতিতে একসময় সরকার ও প্রধানমন্ত্রী পরিবর্তন ঐতিহ্য আর নিয়মতান্ত্রিক বিষয় ছিল। কয়েক বছরে সেই আভিজাত্যে পড়েছে দুষ্টু ছায়া। কনজারভেটিভ পার্টির বরিস জনসনকে পার্টিগেট কেলেঙ্কারি ও নৈতিক স্খলনের দায়ে সরে যেতে হয়েছিল। এরপর লিজ ট্রাস ক্ষমতায় এলেও তার বিতর্কিত মিনি বাজেট অর্থনীতিতে যে ধস নামায় তাতে মাত্র 45 দিনেই পদত্যাগ করতে বাধ্য হন তিনি। লিজের পর দলের হাল ধরেছিলেন ঋষি সুনাক। তবে দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভ, অর্থনৈতিক মন্দা আর অভিবাসন ইস্যুতে জনসমর্থন তলানিতে ঠেকলে সাধারণ নির্বাচনে ঐতিহাসিক ভরাডুবি হয় তার। ঋষির বিদায়ে লিবারেল পার্টি ক্ষমতায় এলেও স্বস্তিতে নেই বর্তমান প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। সম্প্রতি স্থানীয় নির্বাচনে দলের বিপর্যয়ের পর নিজ দলের এমপিদেরই প্রবল অনাস্থা ও চাপের মুখে পড়েছেন তিনি। বিশ্লেষকরা বলছেন, যুক্তরাজ্যের সংসদীয় ব্যবস্থায় প্রধানমন্ত্রী মূলত দলের এমপিদের সমর্থনেই ক্ষমতায় থাকেন। ফলে দেশ পরিচালনায় সামান্য ব্যর্থতা, স্থানীয় নির্বাচনে খারাপ ফল কিংবা অর্থনৈতিক সিদ্ধান্তে ভুল হলেই দলের এমপিরা বিদ্রোহ করেন। যুক্তরাজ্যের সংসদীয় রাজনীতির বর্তমান সংকটের মূল কারণ দলগুলোর অভ্যন্তরীণ ক্ষমতার লড়াই। দেখা যাচ্ছে সাধারণ ভোটারদের চেয়ে নিজ দলের এমপিদের সন্তুষ্ট রাখাই একজন প্রধানমন্ত্রীর জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। নেতা বদলের এই চর্চা
হয়তো সাময়িকভাবে দলের ভেতরে ক্ষোভ কমাচ্ছে, কিন্তু দীর্ঘমেয়াদে তা যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক ভাবমূর্তি এবং অভ্যন্তরীণ অর্থনীতিকে বড় ধরনের ঝুঁকির মুখে ফেলছে। সাধারণ ভোটারদের প্রশ্ন, কবে নাগাদ একটি স্থিতিশীল সরকার পাবে ব্রিটেন? জয় রায়, ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গে থাকুন।